Okay, hello everyone. I am Shuvojyoti রক্ষিত। এই ভিডিওটা বানিয়েছি তার কারণ হলো এটা মেনলি একটা ইন্টিগ্রেটেড সেশন অফ বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এবং তার সাথে কিছু পার্ট অফ প্যাথোলজি অলসো, প্যাথোলজি অফ অ্যাকিউট ইনফ্লামেশন। ভিডিওটা বানানোর মেন কারণ অবশ্যই আমার নিজের বেনিফিটের জন্য অ্যাকচুয়ালি, যে আমি এখানে প্যাথোলজির একটা টপিককে রিভিশনও করতে যাই, বাট তার সাথে আমি ভাবলাম যে তোরাও খুব বেনিফিট পেতে পারিস, কারণ এই টপিকটা খুবই একটা হাই এল টপিক এবং তোদের যেহেতু নেক্সটে তোরা প্রথম ব্যাচ হবি, নেক্সটের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চলছে। নেক্সটে তোরা জানিস যে ইন্টিগ্রেটেড টপিক থাকবে, লাইক দেয়ার উইল বি সামথিং কল্ড হরিজন্টাল ইন্টিগ্রেশন অ্যান্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সো ইফ আই রাইট ইট হিয়ার, সো দুখানা জিনিস থাকবে। একটা হলো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটা মানে বোঝায় তোকে লো লেভেল টপিকের সঙ্গে, লাইক ফার্স্ট ইয়ার টপিক, তার সঙ্গে কানেক্ট করবে হাই লেভেল টপিক লাইক সেকেন্ড, থার্ড আর ফাইনাল ইয়ার। ওকে, এটা হলো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আরেক রকম ইন্টিগ্রেশন হবে, মানে সাবজেক্টগুলোকে একসাথে ইন্টিগ্রেট করে কোশ্চেনটা করা হবে যতক্ষণ রিয়েল লাইফ সিনারিও সম্ভব। কোনো একটা কেস যখন ওপিডিতে আসে, সেটা তো জাস্ট একটা পার্টিকুলার ছোট্ট নিয়ে আসে না, অনেকটা বড় কেসটা হয়। তো ওখানে ওই কারণে ওরা চাইছে যে যতখানি পারা যায় নানান রকম সাবজেক্টকে ইন্টিগ্রেট করতে। তো এটা হলো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটাই মোস্ট ইম্পর্টেন্ট হবে। বাট তার সাথে থাকবে হরিজন্টাল ইন্টিগ্রেশন। হরিজন্টাল ইন্টিগ্রেশন মানে বোঝায়, এটা মানে বোঝায় একটাই ওয়ান ইয়ারের সব টপিকগুলোর মধ্যে, লাইক অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেম, এদেরকে একসাথে কোনো একটা টপিকে ম্যাচ করানো। এবার এটার মানে এমন না যে তিনখানা টপিককে একসাথে ম্যাচ করবে, হয়তো ফিজিও আর বায়োকেমকে একসাথে করলো, অ্যানাটমি ফিজিওকে একসাথে করলো। অ্যানাটমি বায়োকেম হওয়ার চান্সটা খুব কম, বাট মেনলি এইগুলো করবে। তো এরকম ওভারল্যাপিং টপিকের ওপরে তোদের আলোচনাটা হবে। তো এই এক্সাম্পলটা আমি এখন যে সেশনটা নিয়ে চলছি, এটা খুব ভালো গুড এক্সাম্পল কেমন আসতে পারে তোদের। ওকে, সো যেটা আমি তোদেরকে পড়াতে চলছি এখন, এটা হলো অ্যারাকোডনিক অ্যাসিডের মেটাবোলাইটস। তো আমি যেটা বললাম, আমি তোকে অনেক বেসিক ভেঙে বলবো এটাকে, তো ফিজিওলজিক্যাল পার্সপেক্টিভে বুঝতে পারি, যাতে বায়োকেমিস্ট্রিতে ভাগটা বুঝতে পারবি, এবং প্যাথোলজির সামান্য শেষ দেবো। এবার এমন নাম প্যাথোলজি শেষ দেবো, মানে এমন কিছু বলবো না যেটা তোদের কাজে লাগবে না। আমি যেগুলো বলবো তোদের সবটাই গোটা তিনখানা টপিকে কাজে লাগবে। কোন তিনখানা টপিকের জন্য? সেটা হলো, এক তো বায়োকেমে লিপিড চ্যাপ্টারের মধ্যে, এখান থেকে অলরেডি একটা কোশ্চেন আমাদের এমসিকিউ এসছে লাইপক্সিন রিলেটেড। ওকে, সো এটা একটা। সেকেন্ড আসবে তোর এটা হিমাটোলজি। থার্ড ইমিউনোলজি, এটা বায়োকেমিস্ট্রির পার্ট, বাট ইট উইল বি টট মোর ইন ডেপথ for your year, and also in my year also taught very in depth because of the covid, it has got very much more importance. সো এই তিনখানা টপিক এখানে কভার করা হবে ছোটো, খুব সংক্ষেপে। ওকে, সো এবার স্টার্ট করা যায়। প্রথমে যেটা বলছে এখানে, মানে গোটা রিয়াকশানটা যে শর্টে বলি কী হচ্ছে, এখানে হলো সেল মেমব্রেনে যে ফসফোলিপিড আছে, কিছু এনজাইম সেই ফসফোলিপিডকে ব্রেক করছে, ব্রেক করে ওখানকার বেসিক একটা ফ্যাটি অ্যাসিড বার করছে, যেটা হলো অ্যারাকোডনিক অ্যাসিড, এবং সেখান থেকে নানা রকম ব্রেক করে নানা রকম এই যে প্রোডাক্টগুলো তৈরি করছে, এগুলোকে বলা হয় কোনোটা লিম্ফোকাইন, কোনোটা কেমোকাইন, কোনোটা সাইটোকাইন, এরকম নানা রকম জিনিসপত্র তৈরি হচ্ছে। আমি বলবো, ক্লিয়ার করবো তোদেরকে, লিম্ফোকাইন কোনটা, সাইটোকাইন কোনটা, আর কেমোকাইন কোনটা, কোনটাকে কী বলে সেটা সবটা বলবো। তো প্রথমে দেখা যাক সেল মেমব্রেন ফসফোলিপিডটা কোত্থেকে আসছে। এই যে ফসফোলিপিডটা দেখতে পাচ্ছিস, এটা পার্ট অফ দ্য প্লেটলেট ওয়াল। ওকে, ছোটো করে। সো প্লেটলেটের মধ্যে যদি তুই প্লেটলেটকে দেখিস, প্লেটলেট হয় কি, রাউন্ডেড হয় আর ওভাল হয়, ওটা অ্যাক্টিভ স্টেটের ওপর ডিপেন্ড করে এর স্ট্রাকচারটা চেঞ্জ হয়। তো যে এর যে ওয়ালটা, এই ওয়ালটা ফসফোলিপিড। ওকে, সো এই ফসফোলিপিডটা ব্রেক করছে একটা এনজাইমের জন্য। কোন এনজাইম? ফসফোলাইপেজ লেখা আছে এখানে, বাট বায়োকেমিস্ট্রি পারপাসে যদি দেখিস, এটা শুধু ফসফোলাইপেজ না, এটা ফসফোলাইপেজ A2। বা A2 মানে কি? যখন তুই যদি একটা বেসিক একটা ফসফোলিপিডের স্ট্রাকচার দেখিস, তাহলে কি দেখতে পাস, এখানে যদি আমি ডায়াগ্রামেটিক্যালি আঁকি, এটা ধর এই জায়গাটা হলো একটা গ্লিসারল মলিকিউল, এটা অ্যালকোহল গ্লিসারল। ওকে,
তার সঙ্গে 3খানা আর্ম থাকে। দুটো আর্ম থাকবে কি এফএ, ফ্যাটি অ্যাসিড। এগুলো কী হবে, এস্টার বন্ড হবে, লাইক একটা অ্যালকোহলের OH গ্রুপ আর ফ্যাটি অ্যাসিডের COOH গ্রুপ। এদের দুখানার এইচ, এই OH আর এখানকার এইচের মধ্যে কন্ডেনসেশন রিয়াকশান হবে, দিয়ে H2O বেরিয়ে যাবে, দিয়ে কী করবে, একটা এস্টার বন্ড করবে। এরকম দুখানা থাকবে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে, একটা, দুটো। 3 নম্বর বন্ডটা কী হবে, একটা ফসফরাসের সঙ্গে লিঙ্ক থাকবে, তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকবে। ওকে, বেসিক স্ট্রাকচার। এবার ফসফোলাইপেজ A2 যখন বলছি, তখন লাইপেজ মানে হাইড্রোলাইটিক এনজাইম দ্যাট উইল ব্রেক এনি বন্ড। As it is saying the A2, that means it is attacking on the second fatty acid bond, and this bond is cut down. So if I clear out this portion, now you have one glycerol molecule linked with the fatty acid, then the bond is severed and a free fatty acid is formed, and there is the phosphorus nitrogen base structure. This fatty acid, if this is an arachidonic acid, then the story is this metabolism of whole the process will start if this is an arachidonic acid. এবার তুই যদি জানিস অ্যারাকিডনিক অ্যাসিড হলো একটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, তো মেজরিটি অফ ফ্যাটি যেটা তোর ফসফোলিপিড তাদের একটা মেইন কম্পাউন্ড অ্যারাকিডনিক অ্যাসিড। অ্যারাকিডনিক অ্যাসিড সম্পর্কে আরেকখানা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এটা একটা সেমি এসেন্সিয়াল, নট ফুল এসেন্সিয়াল, সেমি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। হোয়াই সেমি এসেন্সিয়াল? যখনই সেমি এসেন্সিয়াল বলবে তখন তার মানে যে এটা এসেন্সিয়ালিটি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, বাট দেয়ার ইজ এ অ্যানাদার সোর্স হোয়ার from which I can gather it. What is that? That is linoleic acid. Okay. From linoleic acid I can make arachidonic acid. So if in case of emergency condition when the body can't get arachidonic acid from the food, it will make arachidonic acid from linoleic acid. এবার আমি যখন এসেন্সিয়াল বলছি, আমরা এসেন্সিয়ালের মানেই বুঝি যে এটা আমরা ডাইরেক্ট বডিতে সিনথেসিস হয় না, এটা বাইরে থেকে নিই। বাট কোনো কিছু এসেন্সিয়াল বললে তার বেসিক আমরা কী বুঝি, যে এটা আমাদের শরীরের পক্ষে খুব নেসেসারি, আমাদের বডির পক্ষে খুবই ইম্পর্টেন্ট। তো রোল বুঝতে পারছি যে অ্যারাকিডনিক অ্যাসিড কিছু একটা করবে যেটা বডির জন্য জাস্ট যাচ্ছে, তাই এসেন্সিয়াল। দ্যাট ইজ দিস মেটাবলিজম প্রসেস। ওকে, ঠিক আছে। সো এবার যা দেখছিস এই রেড পয়েন্টগুলো আপাতত ভাবিস না, জাস্ট মেটাবলিজমটা ভাব। তো ফসফোলাইপেজ A2 দিয়ে অ্যারাকিডনিক অ্যাসিড পেলাম, এখানে স্ট্রাকচারটা দেখিয়েছে, অ্যারাকিডনিক অ্যাসিডের স্ট্রাকচারটা এখানে দেখেছে এইটা। এবার অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি হওয়ার পর দুরকম গ্রুপের এনজাইম ওর উপর অ্যাক্ট করতে পারে, একটা সাইক্লোঅক্সিজেনাস আর একটা লাইপঅক্সিজেনাস। তো ওদের প্রথমে ইম্পর্টেন্ট এই পার্টটা না, দিস পোর্শন ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ রাইট নাও, আই উইল টেল দ্যাট দিস পোর্শন টু, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট for your basis of immunology and some part of pathology, but this portion is highly important for your first year studies also. So cyclooxygenase যেটা সংক্ষেপে বলছে কক্স এনজাইম, এটা কি করছে, এটাকে প্রথমে ব্রেক করছে অ্যারাকিডনিক অ্যাসিডকে প্রোস্টাগ্ল্যান্ডিন পিজিজি যেটা আমরা বলি, সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনের অনেকগুলো টাইপ আছে। তো প্রথম যে বেসিক তৈরি হচ্ছে সেটা পিজিজি, জি থেকে তৈরি হচ্ছে পিজিএইচ। এদের স্ট্রাকচারাল চেঞ্জ আছে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তুই বোধ জি থেকে এইচ এসছে, তো সাকসেসারের মধ্যে তো প্রোস্টাগ্ল্যান্ডিন এইচ তৈরি হলো। ওকে, তারপর সেখান থেকে ব্রেকডাউন করে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে দেখ, পোস্টাসাইক্লিন তৈরি হচ্ছে PGI2, এটাতে থ্রম্বোক্সিন A2 তৈরি হচ্ছে, আর হচ্ছে PGD2 E2। এগুলো প্রত্যেকটাই প্রোস্টাগ্ল্যান্ডিনের পার্ট, এদের সবাইকে একসঙ্গে বলা হয় পিজি, প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, সো এই যে আলাদা আলাদা প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এই আলাদা আলাদা আইসোফর্ম টাইপের বলতে পারিস। কেন দরকার কি, যে সেপারেট কম্পাউন্ডের দরকার কি, আমি একখানা টাইপ পিজি মানলাম তাই দিয়ে কাজ হতে পারে, কেন দরকার পড়লো সেপারেট পিজি? তার কারণ হলো এই প্রত্যেকটা এই আইসোফর্মিক লাইক স্ট্রাকচার অফ এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এদের প্রত্যেকটা সেপারেট রিসেপ্টর আছে, এবং সেই রিসেপ্টরে বাইন্ড করে এটা সেপারেট ফাংশন করে। লাইক প্রোস্টাসাইক্লিনের যে ফাংশন সেটা হলো ভেসোডাইলেশন করে, ইনহিবিট দ্য প্লেটেলেট অ্যাপ্লিকেশন। এবার তুই যদি এটাকে ইনফ্লেমেশনের সঙ্গে কোরিলেট করিস, তুই ইনফ্লেমেটরি রিয়াকশানদের সাথে তুই মনে করতে পারবি যে ইনফ্লেমেশনের যে স্টেপগুলো তার মধ্যে একটা প্রথম স্টেপ হলো ভেসো কনস্ট্রিকশন, সরি নট ইনফ্লেমেশন, অ্যাকচুয়ালি নট ইনফ্লেমেশন। যদি তুই দেখিস প্লেটলেটের যে ব্লাড ক্লটিং, ওকে, ব্লাড ক্লটিংয়ের যে ফাংশন, তার মধ্যে অন্যতম ফার্স্ট স্টেপ হলো ভেসো কনস্ট্রিকশন।
why? If the blood flow is slow, then it is more favorable for formation of platelet plaque. After platelet plaque, there is a definite clot formation can happen. So if I write it down, what happens actually? So fast blood flow slow down. After that, platelet plaque formation. And after that, definitive clot. This is how the clot formation actually occurs. If you have read the hematology portion of the platelet, you do know about this process. So for this process, the blood needed to be slowed down. For this the blood flow should be constricted. That is why two things happen. One, if I do vasoconstriction, it will promote the platelet formation. As the blood flow slowly to that portion decreases, then there is more chance of the platelet formation and aggregation and blood clot formation. Thromboxane A2 is doing the same thing. If you see, thromboxane A2 is doing the vasoconstriction and then promotes platelet aggregation. So this portion you can see that thromboxane A2 is pro, that means it is helping clot formation. Okay, but prostacyclin, it is doing opposite action. It is doing the vasodilation. If blood vessel is dilated, more amount of blood can rush through. That makes clot formation more tough. For this reason, prostacyclin is anti-clotting action. Okay, so that is why it is inhibiting the platelet aggregation. So roughly যেটা prostacyclin anti-clotting function, thromboxane A2 pro-clotting মানে clotting promote করেছে. Now what is PGD2 and E2? They have almost similar function like this prostacyclin. You can actually see that both prostacyclin, PGD2, PGE2, all three has similar kind of function. This thromboxane A2 is actually the odd one here. See, it is doing the vasodilation. PGI2 is also doing the vasodilation. It is increase the vascular permeability, leukocyte chemotaxis. Vascular permeability, that means in a artery or in a venule, there is endothelial cell in between. This, if I draw here properly, what happens actually in a blood vessel, there are multiple endothelial cell layers. Okay, so during inflammatory reaction, as you know that there is transmigration of the neutrophil from the blood, so they need to pass through this layer. For this reason, these endothelial cells, they move away or contact each other. So what can happen? This is the new endothelial layer. Now the cells are more farther apart. As the cells are farther apart, now this neutrophil cell can easily migrate. This is called migration. It is a part of inflammatory reaction. Okay, so this is the function. And leukocyte chemotaxis. What is that chemotaxis? This is also an integration, horizontal integration of your hematology learning. So as I said, the migration, after migration what can happen? Okay, so see here, this blood vessel is okay. So this is the endothelial cell layers. They are separately present as they have moved apart or contacted each other. Now the more space is present for leukocyte to come. Leukocyte is now coming to extravascular phase. This is the extravascular phase. Okay, now after emerging to the extravascular phase, it needed to come down to the infection foci. ইনফেকশন ফোকাই কি? ইনফেকশন ফোকাই মানে বোঝায় যেখানে ইনফেকশনটা হয়েছে, ধর এখানে একটা মাইক্রোব আছে, ওকে,
দিস মাইক্রোব আছে। তো নিউট্রোফিলটাকে এখানে আসতে হবে, মাইক্রোবটাকেও ফ্যাগোসাইট করতে চায়। বাট কী করে আসবে, ও তো যায় না, ডাইরেকশন যায় না, তো রুট দরকার, একজন গাইড দরকার যে এখানে পৌঁছাবে। ফর দিস রিজন দেয়ার ইজ সামথিং কল্ড chemoattractant. These are chemical signal, various molecule which will be produced due to these microbes present. This will give some, you can say some sense, like in our what we can do, like যখন কোনো রান্নাঘরে বা কোথাও খাবার হয়, আমরা তার গন্ধের জন্য বুঝতে পারি যে ওটা কোথায় আছে। It gives us a direction. Like that, this chemoattractants molecule will trigger this neutrophil molecule to come and close to this microbe and engulf it. নাও আমি তোকে এটা বলে দিলাম যে তোকে এটাকে, এই নিউট্রোফিলটাকে এটাকে কেমো অ্যাট্রাক্টন করে এবং এখানে মুভ করে, কিন্তু তোর কোশ্চেন আসা উচিত যে কী করে এটা পসিবল হয়। লাইক আমি গন্ধ দিয়ে বলতে পারি, সেটা আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে আমাদের খুবই হাইলি ফাংশন ব্রেন, সেখানে ব্রেনে পশ্চাৎ সেন্সটা, সেখান থেকে আমরা বুঝছি না খেতে যা দরকার তাই আমরা যাচ্ছি। বাট এই একটা নিউট্রোফিল কী করে বুঝছে, তো যদি এটাকে আরও বেশি একটুখানি জুম ইন করে দেখা যায় জিনিসটা আসলে কী হচ্ছে, তো এখানে দেখবি। ওকে, সো ধর এইটা হলো নিউট্রোফিল। ওকে, নিউক্লিয়াস আছে, মাল্টিলোবিউলার নিউক্লিয়াস। ওকে, নাও যখন এখানে কোনো একটা কেমো অ্যাট্রাক্টর বাইন্ড হচ্ছে রিসেপ্টরে, প্রত্যেকটা বাইরের রিসেপ্টর আছে না রকম নিউট্রোফিলে। ধর এই কেমো অ্যাট্রাক্টর যেটা মলিকিউলটা, এখানে যেটা এক্সাম্পল পেয়েছি PGD2, তো এখানে ধর এটা PGD2 molecule. What happens when this molecule attacks with the receptor of this neutrophil? It opens specific channels. তোদের চ্যানেল সম্পর্কে আইডিয়া আছে, চ্যানেলের মাধ্যমে কোনো মলিকিউল ঢুকতে বা বেরোতে পারে। যখন এই চ্যানেলগুলো ওপেন হয়, এর মধ্যে ঢোকে ক্যালসিয়াম। যখন ক্যালসিয়াম কোনো ঢোকে এর মধ্যে, এবার এই সেলের মধ্যে যদি আরও তুই জুম ইন করিস, ওকে, দেয়ার আর ফিলামেন্টস, actin and myosin filaments. Okay, we do know what actins and myosin filaments can do. What they do? They are contractile element, contractile, so they can contract. So what is happening? Calcium is increasing in the cytosol, that will cause recruit of actin myosin. This will trigger formation of what we called pseudopodia. That will trigger the amoeboic movement of neutrophil. So if I draw again, now the neutrophil has become some peculiar shape. Now this portion has formed a pseudopodia, and this pseudopodia will move in the direction of the chemoattractant molecule. Okay, so you can see how much it is necessary. If these chemoattractant molecules are not present, then the neutrophil can't migrate to the infection foci. This is the infection foci where the microbe is present. Then this neutrophil can't move in the right direction. Then what will happen? This infection will persist more and more, will cause more and more dangerous inflammatory reaction or more damage to the cell. It will ultimately may lead to death. So that is very important, this chemoattractant molecules. Okay, now as I said, PGE2 is chemoattractant. Apart from that, there is another specific function of this PGE2 molecule. What is that? It causes pain. যখন আমরা ইনফ্ল্যামেটরি রিয়াকশন বলছি, এখানে তুই বলি এটা ইনফ্ল্যামেটরির সঙ্গে যুক্ত, এটা জানলে ইনফ্ল্যামেশনের সঙ্গে যুক্ত, এটা জানলে কি ক্লট ফর্মের সঙ্গে যুক্ত। যখন তুই ইনফ্ল্যামেশন রিয়াকশান করিস, তার অনেকগুলো কার্ডিনাল ফিচার পাস। কী পাস? টিউমার পাস, মানে কী হয়, লস অফ পেন, লস অফ ফাংশন হয়, তারপরে হয় একটা ফুলে যায় যেটাকে বলে যে টিউমার বলে, মানে যেহেতু অসমোটিক সোয়েলিং যেটা বলে সেটা হয়। আরটা হয় কি, রেড হয়ে যায় ওই জায়গাটা, পেন হয়। তো একটা অন্যতম কার্ডিনাল ফিচার হলো পেন। আর এই পেনের জন্য অন্যতম একটা কম্পোনেন্ট যেটা দায়ী, সেটা হলো এই PGE2। এর আরেকটা খুব, এই পোস্টটা
যে যে গ্ল্যান্ডিন তার জন্য যে পেন, তার একটা খুব কমন এক্সাম্পল হলো পেন ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। তখন প্রচুর পরিমাণে পিজিই টু রিলিজ হয়। দিস কজ অ্যাবডোমিনাল পেন। যেটাকে আমরা ক্র্যাম্প বলে থাকি। ওকে।